4 মিনিট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছো। তো আমি জয়ন্ত দ্বারা, তোমরা দেখছো WP ফ্রি টিউশন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর পার্ট 5, ওকে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে হচ্ছিল তার পার্ট 5টা দিয়ে দিয়েছে। এটা আগস্ট মাসে, এইটা এখনও অনেক স্কুলেই দেয়নি, তো কিছু কিছু স্কুলে দিয়েছে, তো সেখান থেকে আমি জোগাড় করে পেয়েছি। তো আজকে আমি সেটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটা অবশ্যই তোমরা কী করবে, যে যা সাবজেক্টের খাতায় করবে, কিন্তু কারণ কি এইগুলোর উপরে ডিপেন্ড করে নাম্বার দিতে পারে। এখনও তো বলা যাচ্ছে না যে কোভিড সিচুয়েশান কত দূর চলবে বা কতদিন চলবে। যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে কি কিন্তু এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে এইগুলোর উপর ডিপেন্ড করে নাম্বার দেওয়া হবে। তোমরা ভালো করে কিন্তু খাতায় করবে আর ভুল করবে না, ঠিক আছে। যতটা পারবে টাইম নিয়ে করবে, তারপর তো সময় পাবে, ঠিক আছে। তো চলো, প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো। প্রথম অঙ্কটা ভেদ থেকে দিয়েছে, একটা শর্ট কোশ্চেন। এক্স ভ্যারিজাস ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত। তো এটা থেকে ভেদ ধ্রুবকের মান বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, এই যে এক্স ভ্যারিজাস ওয়াই আছে এইখান থেকে আমরা কি লিখবো, এক্স ভ্যারিজাস ওয়াই। তো এটাকে আমরা কি করব, এই ভ্যারিজাসটা তুলতে গেলে আমাদের কি লাগে, একটা ধ্রুবক লাগে। তাহলে আমরা এখানে ধ্রুবক কী পদ নেবো, ওয়াই, এই কে নেবো। তাহলে এক্স সমান আমরা কি লিখলাম, এই ভ্যারিজাসটা তুলে কে একটা ধ্রুবক নিয়ে এলাম। তাহলে এখানে লিখে দেবো কে কি, কে একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে, একটি ভেদ ধ্রুবক। এটা তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে, ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, x/y ফরম্যাট করে নিচ্ছি। x/y সমান তাহলে কি হবে, কে। তাহলে এইটা কি হচ্ছে 1 নম্বর সমীকরণ হিসাবে তোমরা ধরতে পারো, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এখান থেকে x/y করে নিলাম। এবার দেখো এই যে পোর্শনটা দিয়ে আছে 5x সমান, অতএব আমরা লিখবো অতএব 5x সমান কত দেওয়া আছে, 3y। তো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে x/y আকারে তৈরি করে নেবো। তাহলে এটাকে লিখতে পারি কি, বা x/y সমান তাহলে কী হবে বলো, 3টা যেমন ডান দিকে আছে থাকবে, 5টা এক্সের সাথে গুণ হয়েছিল, তলায় এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কী হলো, 2 নম্বর ধরতে পারো, 2 নম্বর সমীকরণ। তো এইখানে এবার দেখো x/y ফরম্যাট হয়ে গেছে। তো এখানে আমরা অলরেডি x/y এর মানটা পেয়ে গেছি। তো x/y এর মানটা কত, x/y সমান আমরা কে ধরেছি। তাহলে এখানে আমরা x/y এর জায়গায় কে বসিয়ে দেবো। তাহলে কে সমান হয়ে গেল 3/5, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমরা কেটা একটা ভেদ ধ্রুবক ধরেছিলাম, সেটারই মান চেয়েছে, বলেছে ভেদ ধ্রুবকের মান কত। তাহলে কে সমান অলরেডি কত বেরিয়ে গেল, 3/5। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 3/5, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা করে নেবে এইভাবে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু করতেই হবে তোমাদের, যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পরিষ্কারভাবে করবে। আর যদি পরীক্ষা হয় দেখবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর উপর থেকে তোমার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে কোশ্চেনগুলো সাথে রাখবে আর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তো নেক্সট এবার অঙ্কটা, কোশ্চেনটা কি দিয়েছে, 2 নম্বর কোশ্চেনটা অংশীদারি কারবার থেকে দিয়েছে। তো 2 নম্বর কোশ্চেনে কী বলেছে অমূল 5,000 টাকা 9 মাসের জন্য, আর এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য। নামটা কিন্তু সুন্দর দিয়েছে, প্রতিমা, ঠিক আছে। তো 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করেছে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, অর্থাৎ লাভ্যাংশটা কী অনুপাতে ভাগ হবে সেটা জানতে চেয়েছে। তো যেহেতু এরা তোমার আসল টাকাটা 9 মাসের জন্য আর একজন দিয়েছে 6,000 টাকা 5 মাসের জন্য, তাহলে এদের যে লাভ্যাংশটা হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে ভাগ হবে, তাদের মূলধনের অনুপাতে, ঠিক আছে। তো সেটা কীভাবে বেরোবে দেখো, বলেছে অমল 5,000 টাকা 9 মাসে যে লাভ হয় তা যদি সে 1 মাসে পেতে চায় তাহলে তাকে কত টাকা জমা দিতে হবে, 5,000 × 9 এত টাকা। আর এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য যে লাভ হয় সেই টাকাটাই যদি তাকে কী বললো হচ্ছে 1 মাসে যদি পেতে হয় তাহলে কত টাকা দিতে হবে, 6,000 × 5 এই টাকাটা। তো এদের লাভ্যাংশের অনুপাতটা কী হবে, যে অনুপাতটা অর্থাৎ মূলধনের অনুপাত আসবে সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে দেখো, 5,000 × 9 এইটা একজনের ইস টু কী হবে, 6,000 × 5। তো এখানে এবার কাটাকাটি করো, এইখানে 0 0 কেটে যাবে, ঠিক আছে। সমান সমান কত হবে, 5 9 45 ইস টু কত হচ্ছে, 5 6 30। তো এটাকে 15 দিয়ে কাটো, 15 3 45 আর তোমার 15 2 তাহলে অনুপাতটা আমরা পেয়ে গেলাম 3:2। তাহলে এই অনুপাতে তাদের কী হবে, লাভ্যাংশের মোট মানে অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা কত হয়ে গেলো 3:2 অনুপাতে, লাভ্যাংশটা 3:2 অনুপাতে তাদের মধ্যে ভাগ হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এরপরে নেক্সট 3-এর দাগের অঙ্কটা কী বলেছে সেটা দেখে নাও বন্ধুরা। এরপরে দেখো 1-এর দাগে 3-এর অঙ্কটা কী বলেছে, ঠিক আছে। তো এখানে অঙ্কগুলো আমি ছবি দেখিয়ে দিচ্ছি, কেন আর লিখে বোর্ডে করাচ্ছে না, এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছে, সেটা দেখে তোমরা কোশ্চেনটা দেখো। তো প্রথমেই কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে। তো ও কিউ সমান 9 সেন্টিমিটার, পিও সমান 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে কত, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে বলে দিয়েছে কি, একটা বৃত্ত তার একটা বহিস্থ কোনো বিন্দু আছে, সেখান থেকে এই বৃত্তটার উপরে একটা স্পর্শক টানা হয়েছে, সেই স্পর্শকটা কি পি কিউ, ঠিক আছে। স্পর্শকটা হলো পি কিউ, যেটা কি কিউ বিন্দুতে ছেদ করেছে। তো যখনই কোনো এরকম স্পর্শক কোনো বৃত্তের এরকম বহিস্থ কোনো বৃত্তচাপ বা এরকম তোমার পরিধি বরাবর ছেদ করবে, তাহলে সেখানে কী হবে, 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা কী হবে, 90 ডিগ্রি।
তাহলে যখনই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে সেক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে ধরতে হচ্ছে। তো সমকোণী ত্রিভুজ হলে দেখো এখানে ও কিউ সমান বলে দিয়েছে কত 9 সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি এইভাবে দেখি, এদিক থেকে যদি দেখি তাহলে কী হবে, এটা লম্ব হিসাবে আর এটা অতিভুজ হিসাবে ধরা হবে। তো ওপি যেটা আছে বা পিও সমান 15 সেন্টিমিটার এটা বলে দিয়েছে। তারপরে আমরা তাহলে কি করতে পারি, এটা যেহেতু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ আমরা কি বললাম, এটাকে অতিভুজ ধরছি ওপি, এটা সমান কী হবে 15 সেন্টিমিটার, আর এটা সমান কত লম্ব। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে কি পি কিউ। তো পি কিউটা কি একটা ভূমি, তো ভূমি হিসেবে যদি ধরা হয় তাহলে ভূমি যেটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কী করে পাই, অতি স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার হবে। তাহলে অতি স্কোয়ার রুট অফ অতি স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে এখানে উত্তর হবে ভূমিটা 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ঠিক আছে, এখানে কিসের মান চেয়েছে, বলেছে ও কিউ এর মান কত। তাহলে ও কিউ এর মান কত পেয়ে গেলাম, কিউপি বা পি কিউ, এইটার মান কত পেয়ে গেলাম রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তো এটাই দেখো উত্তরে এটাই দেওয়া আছে। তাহলে আমরা সেখান থেকে অপশানটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার হবে উত্তর। ঠিক আছে, তো এরপরে নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলেছে। ওটা কি বলেছে, 4 দাগের অঙ্কটা আমরা পড়ে নিয়েছি। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে শর্তটা দিয়ে দিয়েছে অর্থাৎ তোমার বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার সূত্র দুটোর অনুপাত মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখবো কি, ধরি গোলক দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 এবং R2, কারণ কি R1 এবং R2টা আমাকে বার করে নিতে হবে। তাহলে শর্তানুসারে তোমার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr স্কোয়ার হয়। তাহলে প্রথম ক্ষেত্রে R1 ধরেছি, তাহলে 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। দ্বিতীয়টা দুটোর অনুপাত কত 25/16। তো সেখান থেকে আমরা প্রথমে কী করলাম, 4π কেটে গেল, R1/R2 করে নিয়েছি। R1 স্কোয়ার R2 স্কোয়ার ছিল, সেটা এদিকে গিয়ে স্কোয়ারটা এদিকে গিয়ে বর্গমূল হয়ে গেছে, তাহলে 25/16 হলো। এরপরে তাহলে R1/R2 এর মান কত পেলো, 25 মানে 5 আর 16 মানে কত 4। তাহলে এখানে R1/R2 মানটা আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমরা ব্যাসার্ধগুলোর মান পেয়ে গেছি। তাহলে যখনই ব্যাসার্ধগুলোর মান পেয়ে গেলাম তাহলে আয়তনের সূত্র আমরা বসিয়ে দেবো, যেহেতু আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আয়তনের সূত্র কি হয়, গোলকের আয়তনের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, বলো কত হবে, 4/3πr কিউ হয়। তো প্রথম ক্ষেত্রে কী হতে হবে, 4/3πr1 এর কিউ বাই 4/3πr2 তার কিউ, কারণ কি দুটোর অনুপাত চেয়েছে। তাহলে এখান থেকে দেখো 4/3π কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইলো কত R1 এর কিউ, আর নিচে পড়ে রইলো R2 তার কিউ। তাহলে R1 এর কিউ মানে কত, R1 সমান আমরা কত 5 পেয়েছি, তার মানে 5 কিউ বাই 4 কিউ সমান সমান আমাদের উত্তর বেরিয়েছে 5 কিউ মানে কত 125 অনুপাতে একবার অনুপাতে বসিয়ে দিলাম, 4 কিউ মানে 64। তাহলে আমাদের উত্তর কত হবে 125:64। ব্যাস, এটা হবে উত্তর, 125:64 হবে উত্তর। ঠিক আছে, নেক্সট এরপর আমরা 2 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান বলেছে। তাহলে এটা সত্য না মিথ্যে জানতে চেয়েছে। তো দেখো এখানে কি বলেছে, ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা অতিক্রম করে, এখানে বলেছে 2π রেডিয়ান। ঠিক আছে, তো 2π রেডিয়ান বলেছে কিভাবে, তো এটা দেখো 2π রেডিয়ান বলতে কি, আমাদের ধরো এটা ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে, সোজাসুজি 12 সোজাসুজি ছিল। তো এটা ঘুরতে ঘুরতে পূর্ণ আবর্তন করলে, এখান থেকে ঘুরতে ঘুরতে পূর্ণ আবর্তন করে আবার যদি এখানে ফিরে আসে তাহলে বলেছে কত কোণ উৎপন্ন করছে, 2π রেডিয়ান কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, রেডিয়ান। তাহলে এটা কি হবে, এটা কিন্তু রাইট হবে, কারণ সত্য হবে। কিভাবে, 2π মানে কত, এটা হচ্ছে তোমার এখান থেকে অর্ধেকটা ধরো, এখান থেকে এতটা ঘোরা মানে কত 180 ডিগ্রি, আবার এখান থেকে এতটা ঘোরা মানে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে 2π রেডিয়ানই হচ্ছে। তাহলে প্রথমটা আমাদের কী হবে, সত্য। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হবে সত্য। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কি বলেছে, তো দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ এবিসি এর উপর বিসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি, এটা সর্বসমান চিহ্ন দেয় না, সর্বসমান চিহ্ন হলে দুটো সমান নিচে দাগ হতো, ত্রিভুজ সিএডি। তার মানে কি এরকম একটা ত্রিভুজ আছে, এটা লম্ব এ বি সি, তো এখানে ডি লম্ব। তো এখানে বলেছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হবে, এটা হবে, ঠিক আছে, কিন্তু এখানে বলেনি সর্বসম। তাহলে দ্বিতীয়টা কি হবে, মিথ্যে হবে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা, এটা সর্বসম হবে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, মিথ্যা। ঠিক আছে, কি বলেছে 3 অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের বাহু বলেছে। ঠিক আছে, তো আমরা কি জানি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এটাকে কি বলা হয়, তির্যক উচ্চতা বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাই তো। আর এইটা যেটা থাকে সেটাকে আমরা এইচ অর্থাৎ এটাকে উচ্চতা বলা হয়, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে কি কন্ডিশন বলেছে দেখো, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা আর তির্যক উচ্চতা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এটা কিন্তু সঠিক,
কারণ কি এটা দেখো এটা কি আছে এর উপর লম্ব হয়ে আছে এই আরটার উপর ব্যাসের উপর পুরোটার উপর লম্ব, তাহলে এটা কি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা সবসময় কী করবে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে, তাহলে এটা সবসময় কী হবে সত্য হবে। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর দাগের অ্যান্সারটা কী হবে সত্য। তোমরা কী করবে এই ছবিটা এঁকে সেখানে দেখিয়ে দেবে কোনটা তির্যক উচ্চতা কোনটা উচ্চতা এবং ব্যাসার্ধ, তারপরে লিখে দেবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সত্য হবে। ঠিক আছে, তো সেইভাবে করবে। এবার তৃতীয় অর্থাৎ চতুর্থটা দেখো, এবার 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে, বলছে শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো এরা দুজনের কি করেছে কিছু টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে এবং টোটাল ক্ষতি হয়েছে 75 টাকা। তো সেইখানে ভাগটা দেখিয়েছে শুভেন্দুর ভাগের মানে ক্ষতির পরিমাণ 30 টাকা, সেটা আমাদের সঠিক কিনা দেখে দিতে হবে। তাহলে আমাদের যদি সঠিক এটা জানতে চাই তাহলে আমরা কী করবো, প্রথমে যে টাকাগুলো দিয়েছে তাদের মূলধনের অনুপাত বার করবো। ঠিক আছে, তো লিখবো কি মূলধনের অনুপাত কত হচ্ছে সেটা দেখে নাও। সেখান থেকে কি করব, সেই অনুপাতটার মধ্যে অনুপাত কত হবে, একজন দিয়েছে 1500 টাকা আর শুভেন্দু দিয়েছে 1500 টাকা আর একজন দিয়েছে নৌসদ যে আছে 1000 টাকা, তাহলে এদের অনুপাত কত হচ্ছে 15:10, 5 দিয়ে কাটো 3:2, তাহলে এইটা হয়ে গেলো তাদের মূলধনের অনুপাত। তাহলে যে টাকাটা ক্ষতি হচ্ছে সেটা কী হবে মূলধনের অনুপাতেই বণ্টিত হবে, মানে ভাগ হবে। তাহলে শুভেন্দুর ভাগ কত হচ্ছে দেখো, অর্থাৎ শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত হচ্ছে দেখব, ক্ষতির পরিমাণ কত হবে, তাহলে ওর আনুপাতিক ভাগার ইন্টু ক্ষতি কত হচ্ছে 75 টাকা, তাহলে আনুপাতিক ভাগ কত 3/5 হবে, 5 দিয়ে কাটো কত হচ্ছে 15, 5 15 75, 3 15 45, তাহলে কত টাকা হচ্ছে 45 টাকা ক্ষতি হওয়ার কথা। কিন্তু ওরা এখানে কত টাকা ক্ষতি হওয়া বলেছে 30 টাকা, তাহলে এখানে ভুল বলেছে। তাহলে আমাদের যে 4-এর দাগে কোশ্চেনটা আছে সেটা উত্তর হবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হবে। ওকে, তাহলে 4 দাগের কোশ্চেনটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এটা লিখে তারপরে এটা লিখবে যে মিথ্যা। ওকে, এগুলো দিয়েছে সেইগুলো দেখো। প্রথম কোশ্চেনটা কী বলেছে একটা বৃত্ত 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা কি জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, আমরা এখানে জানি বৃত্তচাপের দৈর্ঘ্য বলে দিচ্ছে এস সমান কত বলেছে 5.5 সেন্টিমিটার। ওকে, তো তারপরে দেখো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত কোণ উৎপন্ন করেছে π/16। তো এরপর আমরা জানি কি এস সমান কি হচ্ছে, এস সমান হচ্ছে বৃত্তচাপ সমান হচ্ছে আর ইন্টু তোমার থিটা। ঠিক আছে, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য ইন্টু তোমার থিটা যে কোণটা উৎপন্ন করে সেটা গুণিত। ঠিক আছে, তাহলে আমাদের সেখান থেকে আর এর মানটা নির্ণয় করতে বলেছে। তো আর এর মানটা কীভাবে নির্ণয় করবো, আর সমান তাহলে কী হবে দেখো এই থিটাটা এখানে কী হচ্ছে আর এর সাথে গুণ হয়ে আছে, তো সেইখান থেকে কী হবে এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে কী হবে আর সমান s/θ হবে। তো এখানে আর এর এসের মান কত 5.5 আর থিটার মান π/16। তো এরপরে কী করলাম ওটাকে তোমার দশমিক তুলে এটাকে 10 করে নিলাম। আর এইখানে দেখো এটাকে কী করেছি, এটা গুণ হয়েছিল মানে ভাগ হয়েছিল, তো সেটা এবারে গুণ হলে কী হবে 16টা উপরে যাবে, 16 কত হবে পাই হতো। তো পাইটাকে ডাইরেক্ট আমরা বসিয়ে দিয়েছি 22/7, তো 22/7 করলে কী হবে 22টা নিচে থাকবে এবং 7টা উঠে যাবে। কীভাবে হলো এটা দেখো, আমরা যদি এরকম করতাম 22/7/16, তাহলে এখানে কেমন লিখতাম আমরা, এটা লিখতাম তোমার নিচে কত আছে, নিচে আছে উপরে আছে তোমার 5.5। ঠিক আছে, তো 5.5 তোমার প্রথমে এখানে আমি পাই দিয়ে লিখাই, তো পাই সমান যদি এরকম থাকে তাহলে পাই সমান আমরা লিখতাম কি, তো 5/5 হতো গুণিতক হলে 16/π হতো, তাই তো এর তলায় কিছু না মানে 1, তো 5/5 এটা হতো 1 গুণিতক, এবার 22/7 হতো 22/7, তাহলে সেক্ষেত্রে 7টা উপরে চলে যেত আর নিচে 22টা থেকে যেত, সেখান থেকে এসেছে দিয়ে ডাইরেক্ট আমরা ওখান থেকে করেছি কাটাকাটি। কীভাবে করলো, এটা দশমিক তুলে 10 খাইয়ে দিয়েছি নিচে, তাহলে এটা 55 হয়ে গেল, 55 আর 22-এর মধ্যে কাটাকাটি 11 2 করেছি, 5 11 55, এটা 2। তারপরে কী করলাম 5 দিয়ে একে কাটলাম, একে 2 দিয়ে 16কে গেলাম 8 হলো, 2 দিয়ে আবার 8কে কেটেছে 4 আর 7 থেকে গেল 4 × 7, তাহলে কত বেড়ে গেল 28 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে 28 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট এরপরে অঙ্কটা দেখো কী বলেছে, ওটা কী বলেছে। ঠিক আছে, তো 2-এরটা কি একটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে শঙ্কুর আকৃতি থেকে দিয়েছে, বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তার নির্ণয় করি। তো এখানে তোমার আয়তন সমান বলে দিয়েছে আর তোমার উচ্চতাটাও দিয়ে দিয়েছে, তাহলে আমরা ধরে নিলাম বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h সমান 12 সেন্টিমিটার আর আয়তন সমান বলে দিয়েছে 100 পাই, এটা হয়ে গেল। তো এখানে আমরা ধরে নিলাম ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তো এটাকে আমরা ধরে নিলাম ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি কি আয়তনের যে সূত্রটা সেটা সমান যেহেতু আয়তন বলে দিয়ে সেটা বসিয়ে দিয়েছি 1/3 পাই r² h সমান 100 পাই। তাহলে এখান থেকে এবার আমরা কী করবো মানগুলো বসিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এটা বসালে কত 1/3 পাই r² ইন্টু h মানে হচ্ছে 12 সমান হচ্ছে 100 পাই, এটা হলো। তো এইখান থেকে দেখো পাই কেটে দাও, পাই কেটে গেল, 3 দিয়ে প্রথমে এই 12কে কাটলাম 4। ঠিক আছে, তাহলে পড়ে রইল কত
আর স্কোয়ার ইন্টু 4 সমান হচ্ছে 100 এটা। তো 4 দিয়ে 100কে কাটলে কত হবে 25, তাহলে আর স্কোয়ার সমান আমাদের বেরোলো কত 25। তাহলে বা এগুলো বা লিখবে বা, তাহলে বা আর সমান তাহলে কত হবে √25, তাহলে √25 মানে কত হবে 5, তাহলে আর এর মান কত বেড়ে গেলো 5 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধের মান কত বেড়ে গেল 5 সেন্টিমিটার। তো এখানে জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে নেবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, 3-এর দাগে 3-এর অঙ্কটা কি বলেছে, একটা ভেদ থেকে দিয়েছে, বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড। এখানে বলছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটা অশূন্য ধ্রুবক। তো প্রথমে আমরা কি করব, এক্স ভ্যারিজাস ওয়াই জেড সমান এটা আছে, তো এখানে ভ্যারিজাসের তুলতে গেলে একটা ধ্রুবক পদ আনতে হয়, সেটা আমি k1 এনেছি। ঠিক আছে, তাহলে এক্স সমান হলো k1 ইন্টু ওয়াই জেড সমান সমান এটা 1 নম্বর সমীকরণ, k1 এখানে কি অশূন্য ভেদ ধ্রুবক। দ্বিতীয় ক্ষেত্রেও দেখো এটা কী করেছি কি, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই ভ্যারিজাস জেড এক্স আছে, তাহলে ওয়াই সমান আমরা কি ধরেছি k2 জেড এক্স, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে কাজ কি, দুটো সমীকরণকে আমরা কী করলাম গুণ করে দিলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে কী হলো গুণ করে পাই। তো গুণ করলে দেখো ডান দিকের সাথে বাঁ দিকের সাথে বাঁ দিকের গুণ হবে, ডান দিকের সাথে ডান দিকে গুণ হবে। তো বাঁ দিকে কে আছে এক্স আর ওয়াই, তাহলে গুণ করলে এক্স ওয়াই হয়ে গেল, আর এদিকে দেখো k1 ওয়াই জেড ইন্টু k2 ওয়াই জেড এক্স। এবার তাহলে এক্স ওয়াই বেরোলো, এক্স ওয়াই সমান কত k1 k2 জেড স্কোয়ার, এক্স ওয়াই হবে কারণ এখানে জেড জেড দুটো আছে, আরও এক্স ওয়াই। তো এখান থেকে কী হবে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেলো, তো এদিকে ক্যান্সেল হয়ে গেলে কত পড়ে থাকবে 1। তাহলে জেড স্কোয়ার সমান কত হতো, জেড স্কোয়ার সমান আমি একবারে k1 k2 ওটাকে এদিকে নিয়ে চলে এসেছি, বাই হবে, তাহলে 1/k1/k2 হবে। তাহলে জেড সমান একবারে এটা কী হবে পুরোটাই, তো যেহেতু k1 ধ্রুবক পদ ধরেছি, তাহলে এটা সমান পুরোটাই কী হবে ধ্রুবক হয়ে যাবে। তাহলে জেড সমান এখানে একটা অশূন্য ধ্রুবক প্রমাণ করতে বলেছে, তো এখানে আমাদের হয়ে গেল জেড সমান একটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, ব্যাস এটা হলো 3-এর দাগের অঙ্কটা। আর 4-এর দাগের যে অঙ্কটা দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করা হচ্ছে যে কোনো সমীকরণ ত্রিভুজের সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো এটা বই থেকে একবারে ডাইরেক্ট আমি ফটোটা দেখিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে করে নেবে। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পার্টটা এত অবধি অঙ্ক ছিল। যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আরও নেক্সট ভিডিও আনবো, এরপরে ভৌতবিজ্ঞানের যে পার্টটা আছে সেটা করিয়ে দেবো 5 নম্বর পার্টটা। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকে প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে।